কেমন আছো বলো তোমরা সবাই? আমার নিট বাংলা চ্যানেলে তোমাদের অনেক অনেক ওয়েলকাম। নিট 2025 খুব বেশি দেরি নেই, একদমই দেরি নেই। মে মাসের ফার্স্ট সানডে নিট হয় আমরা জানি, এতদিন তাই হয়ে এসেছে। তো তার জন্য বেশ কিছু ডকুমেন্টস আমাদের প্রয়োজন হয় এবং এগুলো আমরা ভুল করি বলে আমাদের ফর্ম কিন্তু ক্যান্সেল হয়ে যায় এবং লাস্ট টাইমে সমস্যা হয় হচ্ছে আপলোড করা যায় না। কারণ তোমরা তো জানোই এনটি এর ওয়েবসাইট ওরে বাবারে ওরে বাবারে, তো সে তো প্রায় হ্যাং করা অবস্থাতেই থাকে। তো সেই জন্য সব থেকে বুদ্ধিমানের কাজ হলো যে যখন ফর্মটা বেরোয় সেই সময়তেই কিন্তু সব যদি তুমি আপলোড করে দিয়ে নিজের ফর্ম ফিল আপটা প্রথম দিকেই সেরে ফেলতে পারো। আর প্রথম দিকে যদি তোমাকে ফর্ম ফিল আপ করতে হয় তার জন্য সমস্ত ডকুমেন্টস তোমার হাতের কাছে রাখতেই হবে। এবার তুমি যখন ফর্ম বেরোলো তখন ডকুমেন্টস কালেক্ট করতে বেরোলে তাহলে তো তোমার দেরি হয়ে যাবে। তো আমি চাইছি যে এত অশান্তি না নিয়ে হাসল ফ্রি ভাবে তোমরা ফর্ম ফিল আপটা করো নিট 2025-এর। কারণ তোমাদের মেইন ফোকাস যেন পড়াশুনোর দিকে থাকে, ফর্ম ফিল আপের জন্য যেন তোমাদের মধ্যে কোনো টেনশন কাজ না করে। সেই জন্য সমস্ত কিছু গুছিয়ে আজকে তোমাকে বলে দেবো যে এক্স্যাক্ট কি কি তোমার লাগবে, কিভাবে কিভাবে সেই সমস্ত ফটো তুলবে, কিরকম কালার হতে হবে, সব বলে দেবো, যাতে এই ভুলগুলোর জন্য তোমার ফর্ম ফিল আপের পরে ফর্ম ক্যান্সেল না হয়। কত টাকা লাগবে তাও বলে দেবো। এবার অনেকে তোমরা বলতে পারো যে ম্যাম এখন তো আমরা জানলামই না যে নিট অনলাইন হবে না অফলাইন হবে, দুটো ফেজে হবে কিনা, এখন অব্দি এটাও জানলাম না যে অ্যাটেম্প লিমিট, এজ লিমিট এ সমস্ত হয়ে যাচ্ছে কিনা, তো আপনি এখন ফর্ম ফিল আপের কথা বলছেন। তার কারণই হলো এটা যে আমি তোমাকে একটা জিনিস একেবারে শিওর হয়ে বলছি, নিট 2025-এর জন্য এমন কিছু হবে না যার জন্য তোমাদের ম্যাসিভ কিছু ক্ষতি হয়ে যাবে। কেন এতটা কনফিডেন্স আমি কোথা থেকে পাচ্ছি? তার কারণ অলরেডি তোমরা অনেকেই গোটা বছর ইয়ার লস করে নিয়েছো, করে তোমরা নিটের জন্য পড়াশোনা করছো। হঠাৎ করে এখন এজ লিমিট করে দিয়ে, অ্যাটেম্প লিমিট করে দিয়ে, এটা করে দিয়ে, ওটা করে দিয়ে তোমাদের এরকম কোনো ক্ষতি করবেই না, কারণ করা যায় না সেটা। ঠিক আছে, যা হবে 2026 থেকে হবে। 2025-এ কিছু চেঞ্জ আসতে পারে কিন্তু সেগুলো মাইনর চেঞ্জ, তার জন্য তোমাদের কোনো ক্ষতি হবে না, এটুকু তুমি ভরসা রাখতেই পারো। ঠিক আছে, তো সুতরাং একদম এসব নিয়ে ফালতু টেনশন না করে পড়াশোনাটা করো আর ফর্ম ফিল আপের জন্য সমস্ত ডকুমেন্টস কালেক্ট করে রাখো। প্রথমত হলো, তোমরা জানো যে মে মাসের প্রথম সানডেতেই নিট হয়ে থাকে, এতদিন অবধি তাই হয়েছে। এবার তুমি বলতে পারো যে ম্যাম ফর্ম ফিল আপ কবে হবে? তো তুমি এটা দেখতে পাচ্ছ, এটা নিট 2024-এর ফর্ম ফিল আপের সময়কার একটা যে বুলেটিন বেরোয় তার থেকে কাটিং নিয়ে এখানে আমি দিয়েছি। তো তোমরা এখানে দেখতেই পাচ্ছ 2024-এ 9 ফেব্রুয়ারি থেকে 9 মার্চ এক মাস কিন্তু ফর্ম ফিল আপ হয়েছিল। অ্যাকচুয়ালি ফর্ম ফিল আপের জন্য ওরা এক মাসই দিয়ে থাকে। তো এই বছরও কিন্তু অবশ্যই এরকমই একটা কিছু মেনটেন হবে, মানে ফেব্রুয়ারি একটা ডেট থেকে মার্চের একটা ডেট অবধি ফর্ম ফিল আপ হবে, এটাই হয়। এবং তার জন্য তোমরা মোটামুটি এক্সপেক্ট করতে পারো যে জানুয়ারিতে ওরা নোটিশ রিলিজ করছে, কারণ এনটিএ তো এখনো নোটিশ রিলিজ করেনি, জানুয়ারিতে রিলিজ করবে এরকম আমরা ভেবে এগোতে পারি। আর অবশ্যই তোমাকে 9 মার্চ যেমন আগের বার ছিল এরকমই এবারও কোনো ডেট দেবে মার্চ মাসে, যার মধ্যে তোমাকে ফর্ম ফিল আপ সারা হবে। এবার যদি বলো যে কত টাকা লাগবে, দেখতেই পাচ্ছ 2024-এ জেনারেলদের জন্য 1700 টাকা লেগেছিল, আর যারা জেনারেল ছাড়া যারা এনআরআই ছিল তাদের জন্য 1700 টাকা লেগেছিল। জেনারেল ইডাব্লিউএস আর ওবিসি এনসিএল দের জন্য 1600 টাকা, এসসি এসটি পিডাব্লিউবিডি থার্ড জেন্ডারদের জন্য 1000 টাকা লেগেছিল। তো এটা এরকম থাকতে পারে, আবার এর থেকে একটু বাড়তেও পারে। দেখো ফর্ম ফিল আপের দাম তো কখনো কমবে না, হয় এটাই থাকবে না তো বাড়বে। তো মোটামুটি একটা আইডিয়া তো পেলে, বাড়লেও আর কত বাড়বে, 100-200ই বাড়বে, হঠাৎ করে তো বিশাল কিছু বেড়ে যেতে পারে না, 1700 থেকে তো 7000 হয়ে যেতে পারে না। তো এই একটা তোমাকে আমি আইডিয়া দিলাম। যেটা মোস্ট ইম্পর্টেন্ট থিং সেটা হচ্ছে এটা যে ডকুমেন্টস কি কি লাগবে, এটা ভীষণ জরুরি, কারণ এই জায়গাটাতেই আমাদের মেইন ভুলটা হয়। তো সবার প্রথমে হচ্ছে তোমাকে পাসপোর্ট সাইজ ফটো তুলে রাখতে হবে। তুমি এখনই গিয়ে তুলে রাখো না, অসুবিধা কি আছে? পাসপোর্ট সাইজ ফটো এমন হবে যেটা কিন্তু তুমি কালারও করতে পারো অথবা ব্ল্যাক এন্ড হোয়াইটও করতে পারো। তবে এখানে তুমি যদি আমাকে জিজ্ঞেস করো যে দিদি তোমার কি মনে হয় বা ম্যাম আপনার কি মনে হয়, আমি বলবো তোমরা কালারই করো। সবসময় কালার করাটাই সব থেকে বুদ্ধিমানের কাজ, ব্ল্যাক এন্ড হোয়াইটটা আমি একদম প্রেফার করি না, এখান থেকে অনেক প্রবলেম হয়। কালার ফটো একটা তোমরা পাসপোর্ট সাইজ ফটো করো, যেখানে 80% তোমার ফেস দেখা যাচ্ছে। 80% ফেস মানে 80% ফেস আর গলা চেস্ট তোমার 20% এরকম যেন হয়। এরকম নয় তোমার কানটাই 50% দেখা গেল, এরকম অবশ্যই নয়। আর অবশ্যই ফটোর ব্যাকগ্রাউন্ড হবে হোয়াইট ব্যাকগ্রাউন্ড যেন ফটোর থাকে।
তো তুমি যাই জামা কাপড় পরে যাও হোয়াইট ব্যাকগ্রাউন্ড যেন হয়, আর জামা কাপড় সাংঘাতিক কিছু ঝিঙ্কি পিঙ্কি পরে যেও না, জামা কাপড় নর্মাল জামা পরে যাও। ডার্ক কালারের, এক কালারের ডার্ক কালারের জামা পরতে পারো, তাহলে ফটো সুন্দর আসে। যেহেতু ব্যাকগ্রাউন্ডটা হোয়াইট, ডার্ক কালারের জামা পরলে ফটো সুন্দর আসে। আর চেষ্টা করবে এক কালারের জামা পরে যেতে, ভালো আসে তাহলে ফটো। আর এটা তুমি কটা করবে, অ্যাটলিস্ট 10টা করে রেখো, কারণ এই ফটো বারংবার তোমাদের প্রয়োজন হয়। তোমরা এরপরে বলো যে ম্যাম ফটো নেই, ফটো নেই, ফটো নেই। ফর্ম ফিল আপের সময় শুধু ফটো দিয়েছিলে, তারপরে আর ফটো রাখো না, তারপরে কাউন্সিলিং এর সময় প্রচন্ড বিপদে পড়ো, একেবারে অ্যাডমিশন অবধি তোমার এই সেম ফটোর কিন্তু রিকোয়ারমেন্ট হবে। তখন বলবে ম্যাম আমার কাছে ফটো নেই। তাই আমি প্রথমেই তোমাকে বলছি ঠান্ডা মাথায় এই পাসপোর্ট সাইজ ফটো অ্যাটলিস্ট 10টা করে রাখো, ঠিক আছে? আর এটার ফরম্যাট হবে জেপেগ ফরম্যাট। তোমাকে ফটোটা তোলার পরে যেটা করতে হবে, তোমাকে তো সেটা আপলোড করতে হবে, তো সেটা জেপেগ ফরম্যাট হয়। আর তার সাইজ 10 কেবি থেকে 200 কেবির মধ্যে থাকতে হবে, মানে মিনিমাম 10 ম্যাক্সিমাম 200। তুমি 10 থেকে 200 কেবির মধ্যে ফটোর সাইজ রাখতে পারো। এই ব্যাপারটা তোমার বোঝার দরকার নেই। তুমি স্টুডিওতে যেখানে যাবে ফটো তুলতে, সেইখানে কাকুকে বলবে কাকু আমার জেপেগ ফরম্যাটে চাই এবং 10 থেকে 200 কেবির মধ্যে সাইজ হতে হবে, কাকুই তোমাকে সেটা করে দেবে। আর অবশ্যই এই ফটো কিন্তু নিজের মোবাইলে পাকামো মেরে তুলতে যেও না, কারণ সেক্ষেত্রে কিন্তু অনেকেরই ফর্ম আগেরবার ক্যান্সেল হয়ে গেছিল। বারবার করে বলা থাকে যে মোবাইলের ফটো চলবে না, এটা কিন্তু তোমাকে স্টুডিওতে গিয়ে প্রপারলি ফটো তুলতে হবে। এছাড়া তোমাকে ওই যে গিয়ে ফটোটা তুললে তুমি, সেখানে পাসপোর্ট সাইজের সাথে তুমি পোস্টকার্ড সাইজও ফটো বানাবে। তুমি কাকুকেই বলবে যে কাকু আমার পাসপোর্ট তো লাগবে এরকম 10টা, এর সাথে তুমি এই ফটোটাকেই পোস্ট কার্ডও বানিয়ে দাও। পোস্ট কার্ড হচ্ছে 4 ইঞ্চি 6 ইঞ্চি হয়, সেটা তুমি বলে দেবে অ্যাটলিস্ট 6টা কিন্তু করাবেই, সেটাও সেম জেপেগ ফরম্যাট আর 10 থেকে 200 কেবি। তোমাকে সিগনেচার রাখতে হবে। সিগনেচার কি করে করবে, সিগনেচারটা সাদা পাতা নেবে, তার মধ্যে নিজের নামটা সাইন করবে, করার পরে সেটাকে স্ক্যান করবে। স্ক্যান করার পরে সেটা যেন জেপেগ ফরম্যাটে তুমি আপলোড করো এবং সেটা সাইজ হবে 4 থেকে 30 কেবি। এরপরে হচ্ছে তুমি যদি বলো যে ম্যাম এটা কি করে করে না করে আমি বুঝতে পারছি না, তাহলে যে কোনো সাইবার ক্যাফেতে যাবে, ওরা তোমাকে এই সাইজ আর জেপেগ বললে ওরা তোমাকে হেল্প করবে করতে। নেক্সট হচ্ছে তোমার লেফট অ্যান্ড রাইট হ্যান্ড ফিঙ্গার্স অ্যান্ড থাম্ব ইমপ্রেশনস নিতে হবে। তো তুমি জানো যে তোমার ডান হাত আর বাঁ হাত মিলিয়ে কটা রয়েছে আঙুল, 10টা আঙুল রয়েছে, তাই না? তো 10টা আঙুলেরই কিন্তু তোমার থাম্ব ইমপ্রেশন নিতে হবে। মানে পাতি কথা হচ্ছে ওই অশিক্ষিত যারা আঙুলের ছাপ দেয়, তো ওরকমই ব্যাপার, এরাও চায় আমাদের আঙুলের ছাপ নিতে, কি জানি কেন চাই, যাই হোক তো আমাদের দিতে হবে। তো এই 10টা আঙুলের ছাপ দিতে হবে তোমাকে। তুমি কি করে এটা নেবে, দোকান থেকে ইঙ্ক প্যাড জোগাড় করতে পারো, অনেক স্টেশনারি দোকানে ইঙ্ক প্যাড কিনতে পাওয়া যায়, গিয়ে বলবে ইঙ্ক প্যাড কিনে নেবে। তো সেটা হয় না, নীল রঙের প্যাড হয় আর একটা স্ট্যাম্প আলাদা করে বিক্রি হয়, স্ট্যাম্পটা তোমাদের লাগবে না, শুধু ওই নীল রঙের প্যাডটা নেবে। এবার ওখানে নীল রঙের প্যাডটা নেওয়ার পরে কি করবে, তোমার হাতের একটা একটা করে আঙুল ওতে দেবে, এরকম করে পিছন দিকটা, আঙুলের পেছন দিকটা ওখানে দেবে, তারপরে এরকম করে সাদা পাতায় চিপকাবে। আবার এই আঙুলটা দেবে, দেবে চিপকাবে, এটা দেবে চিপকাবে, এটা দেবে চিপকাবে, এরকম করে করবে। আর প্লিজ এটা যেন তোমার এইভাবে থাকে আর এইভাবেই থাকে, মানে এরকম নয় আমার ইচ্ছা হলো বাঁ হাতের আঙুল প্রথমে নেব, তারপরে ডান হাতের কেনে আঙুল নেব, মানে যা ইচ্ছা একটা সিকোয়েন্স আমি বসিয়ে দিলাম, একদমই না। তোমার ডান হাত এভাবে, বাঁ হাত এভাবে, এরকম যেন সুন্দর সিকোয়েন্সেই 5টা 5টা 10টা আঙুলের ছাপ তোমাকে নিতে হবে। তো এটা তুমি করে আলটিমেটলি সাদা কাগজে এই ছাপ নেওয়ার পরে সেটাকে তুমি স্ক্যান করবে জেপেগে, এবং আলটিমেটলি সাইজ থাকবে কিন্তু 10 থেকে 200 কেবি। এছাড়া তোমার ক্লাস 10 এর পাস সার্টিফিকেট লাগবে। ক্লাস 10 তো পাস করেছিলে, ক্লাস 10 পাস না করলে তো তুমি নিট দিতে পারতে না। তো সেই পাস করার যে সার্টিফিকেট, মানে তোমাকে যে বলা হয়েছে যে হ্যাঁ তুমি মাধ্যমিক পাস, এই যে সার্টিফিকেট সেটা লাগবে, সেটার পিডিএফ ফরম্যাট রেডি করে রাখবে 50 থেকে 300 কেবি। ক্লাস 12 এর পাস সার্টিফিকেট কিন্তু লাগে না, কেন? কারণ অনেকেই রয়েছে যারা রানিং এ পরীক্ষা দিচ্ছ, মানে যখন তুমি পরীক্ষা দেবে তখন তোমার ক্লাস 12 এর রেজাল্টই বেরোয়নি, পাস সার্টিফিকেটই বেরোয়নি, তো তুমি কি করবে? সেই জন্য ক্লাস 12 এর পাস সার্টিফিকেট লাগে না ফর্ম ফিল আপের সময়, এটা লাগে হচ্ছে কাউন্সিলিং এর সময়। তো কাউন্সিলিং এর অনেক আগে তোমাদের রেজাল্ট বেরিয়ে যায়, তাই ক্লাস 12 এর পাস সার্টিফিকেট লাগে না। এছাড়া ক্যাটাগরি সার্টিফিকেট, তুমি যদি এসসি হও, এসটি হও, ওবিসি হও, ইডব্লিউএস হও, পিডব্লিউবিডি হও, অফকোর্স তোমাকে ক্যাটাগরি সার্টিফিকেট রেডি রাখতে হবে, সেটার পিডিএফ করে রাখবে, 50 থেকে 300 কেবি সাইজ হতে হবে। এখানে তোমরা অনেকেই বলবে যে ম্যাম ক্যাটাগরি সার্টিফিকেট কি ফর্ম ফিল আপের সঙ্গে দিতে হবে নাকি পরে লাগবে? এটা নিয়ে আগেরবারও অনেক ঝামেলা হয়েছিল, তুমি জানো, এই ফর্ম ফিল আপের সময় দেওয়া পরে দেওয়া। আমি বলবো কি, তোমার না নিজের দিক থেকে সবসময় সবকিছু রেডি রাখা উচিত। তুমি অবশ্যই ফর্ম ফিল আপের আগে এই ক্যাটাগরি সার্টিফিকেট রেডি রাখবে, ঠিক আছে? এবারে দিতে হলো না দিতে হলো কি হলো সেটা তো যা ইনস্ট্রাকশন দেবে সেই অনুযায়ী আমরা দেখবো, তবে দিতে হলেই চান্স বেশি যে দিতে হবে, তো তুমি এগুলো কিন্তু নিজের কাছে রেডি রাখবে, ঠিক আছে? আর হচ্ছে সিটিজেনশিপ সার্টিফিকেট অ্যান্ড পাসপোর্ট নাম্বার, এটা তোমাদের জন্য নয়, দিস ইজ নট ফর ইন্ডিয়ান। এটা হচ্ছে যারা এনআরআই আছো বা যারা ধরো বাংলাদেশ থেকে নিট দেবে,
তোমরা অনেকে আছো আমার চ্যানেল দেখো যে তোমরা বাংলাদেশ থেকে নিট দিতে চাও। যারা বাংলাদেশ থেকে নিট দেবে তাদেরকে এই বাদবাকি সবকিছুর সাথে তোমার কিন্তু পাসপোর্ট থাকতে হবে, তোমার সেই পাসপোর্ট নাম্বার অবশ্যই প্রয়োজন, এবং তোমাকে বাংলাদেশ থেকে সিটিজেনশিপ সার্টিফিকেটও বার করতে হবে। তো এই দুটো তোমাদের জন্য এক্সট্রা, এটা ইন্ডিয়ানদের জন্য নয়। তো এটা পিডিএফ ফরম্যাটে রাখবে 50 থেকে 300 কেবি, যারা বাংলাদেশ থেকে দেখছো তাদের জন্য। এছাড়া তোমাকে অ্যাড্রেস প্রুফ দিতে হবে। অ্যাড্রেস প্রুফে প্রেজেন্ট এবং পার্মানেন্ট, প্রেজেন্ট এবং পার্মানেন্ট মানে তুমি এখন যেখানে থাকছো আর তোমার পার্মানেন্ট। তো তোমরা যেহেতু ছোট ছোট ছেলে মেয়ে, তোমাদের প্রেজেন্ট আর পার্মানেন্ট জেনারেলি ম্যাক্সিমামের ক্ষেত্রে সেমই হয়। কেউ কেউ আছো যে ধরো এক শহরে বাড়ি, আরেক শহরে স্কুলে গিয়ে পড়াশোনা করেছো, হস্টেলে থাকো বা মামার বাড়ি থেকে পড়াশোনা করছো, তাদের কিন্তু প্রেজেন্ট আর পার্মানেন্ট অ্যাড্রেস আলাদা হয়। তো তোমাকে দুটোই দিতে হবে। তো আইডি প্রুফ দিতে হবে, এজ প্রুফ দিতে হবে, এগুলো সমস্ত তোমাকে পিডিএফ ফরম্যাটেই রাখতে হবে। সাইজ হতে হবে 50 থেকে 300 কেবি। এবার তুমি এখানে বলতে পারো যে ম্যাম এই প্রুফ হিসেবে আমি কি দেবো? প্রুফ হিসেবে তুমি ভ্যালিড ফটো আইডি প্রুফ হিসেবে তুমি কি কি দিতে পারবে দেখো। ক্লাস 12 এর অ্যাডমিট কার্ড দিতে পারবে, আধার কার্ড দিতে পারবে, ভোটার আইডি কার্ড দিতে পারবে, রেশন কার্ড দিতে পারবে, ব্যাংক অ্যাকাউন্ট পাসবুক উইথ ফটোগ্রাফ, ব্যাংক অ্যাকাউন্টে যদি তোমার কোনো পাসবুক থাকে তার মধ্যে তোমার ফটোগ্রাফ আছে সেটা দিতে পারবে। যারা বাইরে থাকো, বাংলাদেশ থেকে দেখছো, তাদের পাসপোর্ট থাকলে সেটা দিতে পারবে। আদার ফটো আইডেন্টিটি কার্ড ইস্যুড বাই গভর্নমেন্ট, অথবা অন্য কোনো ফটো আইডি কার্ড তোমাকে যেটা গভর্নমেন্টের দ্বারা ইস্যু হয়েছে সেই কার্ডটা, সেটা তোমরা কিন্তু এই আইডি প্রুফ হিসেবে দিতে পারবে। আর যদি জিজ্ঞেস করো যে ম্যাম অ্যাড্রেস প্রুফ হিসেবে কি দেবো, দেখো অ্যাড্রেস প্রুফ হিসেবে তো আধার কার্ড, ভোটার আই কার্ড, মানে সব আইডিতেই তোমার অ্যাড্রেস লেখা থাকে, তো কোনো অসুবিধা নেই। এজ প্রুফ হিসেবে তোমাকে দিতে হবে বার্থ সার্টিফিকেট দিতে পারো, অনেকেরই বার্থ সার্টিফিকেট থাকে না। তো ক্লাস 10 এর অ্যাডমিট কার্ড অথবা রেজিস্ট্রেশন সার্টিফিকেট, যেখানে এজ লেখা রয়েছে, এজ তো লেখা থাকে না, তোমার ডেট অফ বার্থ লেখা থাকে, সেটা যেখানে থাকে সেটা দিতে পারো। অনেকের অ্যাডমিট কার্ডে লেখা থাকে হচ্ছে ডেট অফ বার্থ, অনেকের রেজিস্ট্রেশন সার্টিফিকেটে ডেট অফ বার্থ লেখা থাকে, অনেকের দুটোতেই লেখা থাকে। এগুলো বোর্ড ভার্সেস বোর্ড বিভিন্ন ভ্যারি করে। তো মোটমাট তুমি তোমার যেখানে থাকবে এই সমস্ত এই ডেট অফ বার্থটা, সেটাকেই তুমি এজ প্রুফ হিসেবে দিতে পারো। এগুলোর মধ্যে যে কোনো একটা কি দুটো তোমার কাছে থাকলেই এনাফ। এরপরে হচ্ছে আর কিছু বলার নেই, এটাই হচ্ছে আমার মেইন বলার ছিল। আশা করি ভিডিওটা তোমার ভালো লাগলো। আর একটা কথা হচ্ছে এটা যে তুমি নিট যত কাছে আসতে থাকবে, তুমি দেখবে যে প্রচুর 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 ইনফরমেশন বেরোবে, এবং আমি একটা একটা করে ডেইলি বেসিসে তোমাদের দেবো। এবং ফর্ম বেরোনোর পরে তুমি দেখবে ফর্ম ফিল আপ করাটা টাফ, অনেক সময় ফর্ম ফিল আপ তোমরা করতে পারছো না। তো ফর্ম ফিল আপ এক্সাক্ট কিভাবে করতে হচ্ছে, কিভাবে তোমরা করবে, কিভাবে সমস্ত ডকুমেন্ট আপলোড করবে, আমি তোমাদের সবকিছুতে হেল্প করবো। মোটমাট যতক্ষণ না নিট পরীক্ষা হচ্ছে ততক্ষণ অবধি আমি তোমার পাশে কন্টিনিউয়াস আছি। নিট শেষ হলে আবার আমি 2026-এর নিট নিয়ে লড়বো। তো সেই জন্য আমার চ্যানেলটায় তুমি সাবস্ক্রাইব করতে পারো যদি নতুন থাকছো তো। আর ভিডিওগুলো ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে একদম ভুলো না। 2025 নিটের জন্য যদি তুমি মনে করছো যে এখনো তুমি বায়োলজি প্রিপারেশন সেইভাবে শুরু করোনি বা আপ টু দ্য মার্ক তোমার প্রিপারেশন নেই, তুমি অনলাইন আমার পেইড ব্যাচ জয়েন করতে পারো। 2025 নিটের জন্য অনলাইন পেইড ব্যাচ যদি জয়েন করতে চাও, আমার ফার্স্ট পিন কমেন্টে তার ডিটেইলড ভিডিও রয়েছে, তুমি দেখে নিও যে আমার পেইড ব্যাচে কি কি চলছে। যদি চাও ইউ ক্যান জয়েন। তো আজকে আসছি, পরের দিন অন্য কোনো ভিডিও নিয়ে আসবো। ভালো থেকো, বাই বাই।